ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ৮। চৌধুরী নিকেতনের সকাল আর হালকা সূর্যের আলো মিলেমিশে প্রশান্ত এক আবহ তৈরি করেছিল। জাভিয়ান অ্যামিলিও চৌধুরীর কক্ষে ইজি চেয়ারে বসে হাতের ঘড়ি বারবার দেখছিল। রুমের শূন্যতা, কেবল ঘড়ির টিকটিক আর দূরে দূরে রোদ ফুটে আসা, সব মিলিয়ে একটা অদ্ভুত চুপচাপ পরিবেশ তৈরি হয়েছে। মনে এক অদ্ভুত চাপ, যেন সময় বাকি আছে মাত্র 10 ঘন্টা, আর 24 ঘন্টার শেষের দিকে কিছু বড় ঘটবে। দরজা হঠাৎ খোলার শব্দ, রায়হান ধীরে ধীরে প্রবেশ করল। স্যার, আমি এসে গেছি অবশেষে। মা বাবা পরিবারের সাথে সময় কাটিয়ে সত্যি মনটা এখন প্রফুল্ল হয়ে গেছে, সে বলল। জাভিয়ান হালকা চোখের ধাঁধা দিয়ে তাকালো। রায়হান, তানভীর পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসার কাজও শেষ করতে হবে খুব দ্রুত। কিছুদিনের মধ্যেই তাকে নিয়ে মেক্সিকোতে চলে যাব। রায়হান একটু দ্বিধার সঙ্গে জিজ্ঞেস করল, স্যার, কিন্তু মেয়েটা কি রাজি হবে? জাভিয়ান ঠান্ডা হেসে বলল, রাজি না হলে রাজি করাবো, যেতে বাধ্য হবে, কারণ মাথায় রাখো, আমি টাকা দিয়ে কিনে এনেছি তাকে। জাভিয়ান আবার ঘড়ির দিকে তাকালো, মনে মনে ভাবলো, মেয়েটাকে যেভাবেই হোক মেক্সিকোতে নিয়ে যেতে হবে, আর তার জন্য যা করার করব। চুপচাপ অফিসে কেবল আলো, ঘড়ির টিকটিক এবং দূরের শব্দ, সব মিলিয়ে দিনের শুরুটা যেন বড় কিছু ঘটার প্রস্তাব দিচ্ছিল। দুপুরের খাবারের টেবিলে সবাই বসেছিল। জাভিয়ানের বাবা সায়েম চৌধুরী, মা কার্গো চৌধুরী, দাদি সুফিয়া চৌধুরী এবং তানভি। টেবিলে হালকা আলো, খাবারের গন্ধ আর ছোটখাটো হাসি ঠাট্টার মধ্যে সকালটা চলে যাচ্ছিল। হঠাৎ সায়েম চৌধুরী চেয়ার সরিয়ে সামনের দিকে ঝুঁকে বললেন, মেক্সিকো ফিরে তুমি কিসের কোম্পানি খুলবে জাভি? জাভিয়ান ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি ফুটিয়ে বলল, এখনো ভাবিনি। সাইম চৌধুরী আরো ধীরে সুরে বললেন, আর কখন ভাববে? 29 বছর পার হয়ে যাচ্ছে, অথচ এখনো কি কাজ করো নাকি কিছুই করো না, সেটা আমি আজও বুঝিনি। শুধু জানতে পেরেছি ক্যাসিনোতে সময় কাটিয়ে বেড়াও অল টাইম। জাভিয়ানের চেয়ার থেকে উঠে হালকা কণ্ঠে বলল, হয়েছে শেষ। যদি আপনার আর কিছু বলার থাকে তাহলে রেকর্ড করে রাখবেন। আমি এবার উঠলাম। টেবিলে হালকা অস্বস্তি নেমে এলো। তানভি চুপচাপ বসেছিল, চোখে ভাবনার রেখা। দাদি সুফিয়ার মুখে সামান্য হেসে ওঠার ছাপ, আর বাবা মায়ের দৃষ্টিতে মিশ্রিত বিস্ময়, সব মিলিয়ে পুরো দুপুরটা এক ভিন্ন রঙে রাঙিয়ে দিল। তানভি খাবার শেষ করে রুমে ফিরে আসলো। রুমের দরজা খুলতেই দেখলো জাভিয়ান ল্যাপটপে মন দিয়ে কিছু কাজ করছে। চুপচাপ দাঁড়িয়ে রইল। হঠাৎ তানভি চুপচাপ বসে জিজ্ঞেস করলো, আপনার বয়স 29? জাভিয়ান চোখ না তুলে জবাব দিল, হ্যাঁ, কেন, সমস্যা? তানভি তখন বলল, আমার হবে মাত্র 19+। তাহলে তো আপনি আমার আঙ্কেলের মতো। জাভিয়ান কড়া চোখে তাকিয়ে বলল, সময় মতো বিয়ে করলে তোমার বাচ্চা এখন থাকতো কিন্ডারগার্টেনে, আর তারা আমাকে আঙ্কেল বলে ডাকতো। তানভি আর কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। কিন্তু মনে মনে চিন্তা চলে গেল, একটি পুলিশ কি করছে এখন? তারা কি পৌঁছায়নি? বাবা মা আর ভাই বোনকে উদ্ধার করেছে কিনা সেই ভয় যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। একদিনের মধ্যেই জাভিয়ান তানভীর পাসপোর্ট তৈরি করে ফেলল। ইমার্জেন্সি পাসপোর্ট, যা সে একদিনেই করেছে। রাতের বেলা পাসপোর্ট হাতে নিয়ে সে তানভীর কাছে গিয়ে বলল, নাও, এবার তৈরি হয়ে যাও, আগামী 3 দিনের মধ্যে আমি তোমাকে নিয়ে মেক্সিকোতে ফিরব। তানভীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একদিকে বাবা মা বন্দি, কেমন আছে তারা তো জানেই না, তবুও একটা আশা ছিল, কমপক্ষে বাংলাদেশে থাকলে তাদের কাছে ফিরতে পারবে। কিন্তু মেক্সিকোতে চলে গেলেই কি তার প্রিয় মানুষগুলোকে চিরদিনের মতো হারাবে? হতাশার মধ্যে তানভি চিৎকার করে বলল, আমি কোথাও যাব না, বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। জাভিয়ান ঠান্ডা স্বরে কিন্তু ধীর সুরে বলল, তোমাকে আমি বিয়ে করেছি, ইভেন তোমাকে আনতে আমার কত টাকা খরচ হয়েছে, আর তুমি বলছো যাবে না? তোমাকে যেতেই হবে, আমি যেখানে যাব তুমি সেখানেই থাকবে। তানভি চোখে জল নিয়ে বলল, আমার মা বাবা ভাই বোন মৃত্যুর মুখে পড়ে আছে, আর আমি এতদূর চলে যাব তাদের রেখে? জাভিয়ান শান্ত স্বরে উত্তর দিল, কাল তোমার জন্য শপিং নিয়ে আসবো, এখন ঘুমাও, আমি গেলাম। তানভি হাত মুড়ে বলল, আমি আমি যাব না, গেলে আমার লাশ যাবে, আমি না। জাভিয়ান আবার তানভীর কাছে এলো, চোখে ধীরতার স্বরে বলল, তোমাকে এখনই মেক্সিকোতে যেতেই হবে। আমি আরও পরে তোমার পাসপোর্ট করতাম, কিন্তু তুমি যা করেছো, রিকার্ডোর বিরুদ্ধে মামলা, তাও আমার ল্যাপটপ দিয়ে, বুঝতে পারছো কি করেছো? তানভীর চোখ জোড়া বড় বড় হয়ে গেল। জাভিয়ান পুনরায় চোখে লুকানো শীতলতার সঙ্গে বলল, মাফিয়াদের সম্পর্কে তুমি কি জানো? তোমার কোনো ধারণা আছে?
পুলিশ প্রশাসনও তাদের কথা শুনে উঠে বসে। আর তোমার সামান্য এক কেসে কেউ রিকার্ডোকে আটক করবে না, কখনোই না। তানভীর গলা কাঁপতে কাঁপতে বলল, ওই রিকার্ডোকে ধরানোর জন্য আমার উদ্দেশ্য কখনো ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার মা বাবা ভাই আর বোনকে তার হাত থেকে উদ্ধার করা। জাভিয়ান হেসে বলল, কেউ পারবে না তোমার পরিবারকে রক্ষা করতে, কেউ না। তানভি ধীরভাবে বলল, পারবে, একজন পারবে। জাভিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? তানভি নিঃশব্দে কিন্তু নিশ্চিত সুরে বলল, আপনি পারবেন। জাভিয়ান চোখে অবিশ্বাসের আভা নিয়ে বলল, আমি কেন তোমার পরিবারকে রক্ষা করব? তারা আমার কে হয়? তানভি শান্ত স্বরে উত্তর দিল, কেউ নয়, কিন্তু আপনার মতো লোকেরা গিভ অ্যান্ড টেক পছন্দ করে। আপনারা ডিল করতে ভালোবাসেন। তাই আমিও আপনার সাথে ডিল করতে চাই। আপনি যদি আমার মা বাবা ভাই বোনকে রিকার্ডোর হাত থেকে রক্ষা করেন, তবেই আমি একেবারে খুশি হয়ে আপনার সঙ্গে মেক্সিকোতে যাব। আমি জানি আমাকে বিয়ে করাটাও আপনার কোনো ডিল একটা, আর তার জন্য আপনি যা খুশি করতে পারেন, তেমনি আমি আমার পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো। জাভিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কোনো শব্দ না বলেই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। রিকার্ডোর বিশাল আস্তানার সামনে স্লিপিং লবিতে জাভিয়ান হঠাৎ থেমে দাঁড়ালো। চারপাশে উজ্জ্বল লাইট, ভেতরে কাচের জানালা দিয়ে ধরা পড়ছে বিশাল হালকা ফোয়ারা, আর তানভীর বাবা মার বন্দি থাকার ঘরগুলো সবকিছুই তীক্ষ্ণ নজরে ধরা দিচ্ছিল। জাভিয়ানের মনের মধ্যে একটাই চিন্তা, এই মুহূর্তে কোনো ভুলের সুযোগ নেই। ভেতরে ঢুকতেই সে একটি চরম তথ্য পেল, তানভীর বোন এলিনাকে ইতিমধ্যেই শিপে তুলে দেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনার পর জাভিয়ান ধীরতার সঙ্গে রিকার্দোর সঙ্গে চুক্তি করল। অনেক টাকার বিনিময়ে রিকার্দো রাজি হলো তানভীর বাবা মাকে ছাড়ানোর জন্য। জাভিয়ান সঙ্গে সঙ্গে রায়হানকে কল করলো। রায়হান কাজ করছিল, কিন্তু জাভিয়ানের তীক্ষ্ণ কণ্ঠে শোনার সঙ্গে সঙ্গে সে সতর্কতার সঙ্গে সমস্ত ব্যবস্থা নিতে লাগলো। রায়হান, শুনছো? এখনই ব্যবস্থা করো, তানভীর বাবা মাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দাও। রায়হান সম্মত হলো, দ্রুত গাড়ি প্রস্তুত করতে লাগলো। জাভিয়ান একপাশে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিল। তার মনে শান্তি এলো, তানভি এবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই মেনে নেবে মেক্সিকো যাওয়ার সিদ্ধান্ত। রিকার্ডোর আস্তানা থেকে বেরিয়ে আসার পর জাভিয়ান গভীরভাবে শ্বাস ফেলল। সে রাস্তার পাশে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে চুল ছড়িয়ে দেওয়া অবস্থায় নিজের হাতে ফোন নিয়ে লিপ্ত। হঠাৎ মৃদু হেসে বলল, উফ, কদিন হলো মেয়েটাকে বিয়ে করেছি, আর এই সময়ের মধ্যেই তো আমার ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দেবে মনে হচ্ছে। তার চোখে ঝলক, মনে অদ্ভুত রাগ আর প্রশান্তি। একই সাথে সে নিজের ভেতরের হাসি ধরে রাখতে পারছিল না। মনে মনে ভাবল, এই ঘাটতারা তানভি কত বড় ঝামেলা, আর কত বড় ধনুক ছুড়বে তার জীবনে। জাভিয়ান একটু পায়চারি করলো, হাতের আঙুলে সিগারেটের ধোঁয়া ছড়িয়ে দিয়ে ভাবল, কতদিন এই মেয়েটাকে নিজের সঙ্গে রাখতে হবে, আর কতটা চালাকি করতে হবে তার বাবার সাথে। গভীর রাতে জাভিয়ান বাড়িতে ফিরে এলো। ঘরটা শান্ত, কেবল হালকা বাতি জ্বলছে। তানভি তখন গভীর ঘুমে, আর তার চুল ছড়িয়ে আছে বালিশে। হঠাৎ জাভিয়ান নিঃশব্দে এগিয়ে এসে তানভির মুখের ওপর এক গ্লাস পানি ঢেলে দিল। তানভি হঠাৎ করে চমকে উঠে জল ঝরানো মুখে হাত মুছে বলল, আপনি কি পাগল? আমার মুখে পানি ঢাললেন কেন? জাভিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি লুকিয়ে বলল, তোমার শর্ত পূরণ হয়ে গেছে, এবার প্রস্তুত হও। তানভি বিস্ময়ে চোখ বড় করে তাকালো। জাভিয়ান একটু থেমে বলল, তোমার বাবা মা? আর হঠাৎ গলার স্বর হালকা করে ফিসফিস করে বোন বলতে চেয়েও থেমে যায়, কারণ জাভিয়ান জানে এলিনাকে পাচারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে তানভীকে সেটা জানতে দেওয়া যাবে না, তাই পুনরায় বলল, তোমার বোন, তারা রাতের মধ্যে নিরাপদে বাড়ি পৌঁছে যাবে। তানভী চোখ বড় করে জিজ্ঞেস করল, তাদের নিরাপদে পৌঁছে যাওয়ার প্রমাণ কি? জাভিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, মেক্সিকো যাওয়ার দিনই তুমি দূর থেকে দেখতে পারবে তাদের, তবে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকবে না। এটা আমার শর্ত। তানভীর মনের মধ্যে এক অদ্ভুত চাপ ও অস্থিরতার সৃষ্টি হলো। তবে সে বুঝতে পারল যে আভেনের নিয়ন্ত্রণ আর পরিকল্পনার বাইরে কিছুই ঘটতে দেওয়া হবে না। তানভীর রাগ আর উদ্বেগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, আর আমার ভাই? জাভিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর ধীর গলায় সঙ্গে বলল, তোমার ভাই, সে একজন সন্ত্রাসী ছিল, মাফিয়াদের ডিলার। তাকে আমি ছাড়াতে পারবো না। যদি তাকে ছাড়ি, পুরো মাফিয়া সাম্রাজ্য বিপদে পড়বে। বুঝতে পারছো? তাই তার কথা একেবারে ভুলে যাও। তানভীর মুখে আতঙ্ক আর হতাশার ছায়া পড়লেও সে বুঝতে পারল, তার পরিবার বাঁচানোর জন্য যে যাত্রা শুরু হয়েছে, সেখানে তার ভাইয়ের ভাগ্য আর নিয়ন্ত্রণ আর কারো হাতে নেই। রাতের অন্ধকারে শহর নিস্তব্ধ। দূরের রাস্তায় হালকা বাতি ঝলমল করছে, আর আকাশে ম্লান আলো। এক কাচের ঘরে ল্যাপটপের নীল আলোর
প্রতিফলনে দাঁড়িয়ে আছে এক ছায়া, চোখে ঝলকাচ্ছে বিশ্বব্যাপী মাফিয়া নেটওয়ার্কের তথ্য, আন্তর্জাতিক তথ্য লেনদেনের ডেটা, গুপ্তচরদের অবস্থান। কেউ জানে না এই সমস্ত শক্তিশালী নেটওয়ার্কের নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে। কেবল একটি ছদ্মনাম, নাইট র্যাভেন। নাইট র্যাভেন অর্থ রাত্রি রহস্যময় কাক। ছায়ার মতো অদৃশ্য, বিচক্ষণ এবং শক্তিশালী। কেউ তাকে সহজে চিহ্নিত বা থামাতে পারে না। নাইট র্যাভেন শুধু মাফিয়া নয়, সে মাফিয়াদের গডফাদার। সে পুরো আন্ডারগ্রাউন্ডের নীরব শাসক। আন্তর্জাতিক ব্যাংক লেনদেন নিয়ন্ত্রণ করতে পারে, দূরের দেশের অপরাধ সিন্ডিকেটের শিপিং রুট বদলাতে পারে। রাজনৈতিক প্রভাবও তার নিয়ন্ত্রণে। পুলিশের প্রশাসনিক সিস্টেম, দুর্নীতিপূর্ণ কর্পোরেট চক্র, শত্রুদের কৌশল সবই তার চোখের পলকের নিয়ন্ত্রণে। নাইট রেভেন নিজের কাছে ফিসফিস করে বলল সে, যে কেউ আমার পথে বাধা দেয় সে শুধু হারবে। এক ক্লিকেই ব্যাংক ট্রান্সফার স্থগিত, শিপিং রুট পরিবর্তিত, শত্রুদের পরিকল্পনা ধ্বংস, শহর নিস্তব্ধ, কিন্তু আন্ডারগ্রাউন্ডে উত্তেজনা শীর্ষে। কেউ জানে না এই ছায়া কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে। সে ল্যাপটপ বন্ধ করলো, চোখ বন্ধ করে মনে মনে বলল, এভাবে সব আমার নিয়ন্ত্রণেই থাকবে, আর কেউ আমার ছায়াকে ছেদ করতেও পারবে না। নাইট র্যাভেন কোনো সাধারণ মাফিয়ার চিফ নয়, সে আন্ডারগ্রাউন্ডের সর্বশক্তিমান ছায়া, যার হাতে পুরো অর্থনৈতিক, রাজনৈতিক ও অপরাধমূলক জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মেক্সিকোর রাত গভীর আর অন্ধকারময়। মেইলস্টর্ম তার স্টর্ম পেইন্ট হাউজের অফিসে বসে আছে, চারপাশে শুধু কম্পিউটার স্ক্রিনে নীল আলো ঝলমল করছে। তার চোখে উদ্বেগের ছায়া, মন ভরা চিন্তায়। তানভীর নিরাপত্তা। হঠাৎ সব তথ্য একত্রিত হলো। ফারহান, তানভীর ভাই, মাফিয়ার সঙ্গে যুক্ত ছিল, আর সেই কারণেই রিকার্ডো পুরো পরিবারকে বন্দি করেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, তানভীর আর তার বোন এলিনাকে শিপে তুলে পাচার করা হয়েছে, যা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাগ আর আতঙ্কের মিশ্রণে মেইলস্টর্মের চোখ অগ্নিশিখায় পরিণত হলো। তার হাতে বন্দুক তুলে নিল। বুলেটের বৃষ্টি শুরু হলো। প্রতি গুলি তার আশেপাশে থাকা তার নিজস্ব ডিলার আর সাইডকিকদের আঘাত করল। তার দলের লোকেরা একে একে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এই হিংস্রতা বন্ধ করতে তার মা ইসাবেলা মোরেলাস ছুটে এসে দাঁড়ালেন। মেইলস্টর্ম, থামো। মায়ের কণ্ঠ কাঁপছে কিন্তু ধীর। আমার তানবি, ওই রিকার্ডো বাস্টার্ড ওকে পাচার করেছে। মেইলস্টোন চিৎকার করে বলল, আমি যদি ওই মাদার ফাঁকা রিকার্ডোকে মেরে কুটি কুটি করে আমার নেকড়েকে ওর লাশ উপহার না দিতে পারি, অন্যথায় আমি মেইলস্টোন নামের অধিকারী নই। ইসাবেলা কঠোর সুরে বললেন, যা করার করবে, আগে সেই মেয়েটাকে উদ্ধার করো। রাগে তুমি পুরো বিশ্ব ধ্বংস করলেও জীবনের মূল লক্ষ্য হারাবে না। মেইলস্টোন এক মুহূর্ত চুপচাপ, তারপর ধীরভাবে বলল, ঠিক আছে মম, তাহলে আগে শিপে যাই। আমি তানবিকে উদ্ধার করেই ফিরব, আর আমার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। শহরের নীরবতা ভাঙল। মেইলস্টোন যেন পুরো শিল্প ধ্বংসের প্রস্তুতি নিল। একমাত্র উদ্দেশ্য তানবিকে উদ্ধার করা। মেইলস্টোন প্রথমে নিজের হেডকোয়ার্টার থেকে শিপের স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবস্থা ব্যবহার করে অবস্থান চিহ্নিত করল। শিপটি সমুদ্রপথে অচল নয়, বরং পুরোপুরি সচল। সে দ্রুত যোগাযোগ করল মেক্সিকোর বন্দর থেকে প্রস্তুত থাকা স্পিডবোট অপারেশন টিমের সঙ্গে। লক্ষ্য চিহ্নিত হয়েছে। স্পিডবোটে চেপে শিপের সঙ্গে লাইন ধরে এগোতে হবে। কোনো ঝামেলা নয়, গুলি করতে হবে। মেইলস্টোন নির্দেশ দিল, কণ্ঠে ধীরতা আর রাগের মিশ্রণ। গভীর রাতে মেইলস্টোন নিজে একটি দ্রুত স্পিডবোটে চেপে সমুদ্রের দিকে ছুটল। জলের ঢেউ শাখা শাখা হয়ে ছিটকে পড়ছিল, কিন্তু তার চোখে শুধু শিপ, শুধু লক্ষ্য। ঘণ্টাখানেকের ধাওয়া শেষে শিপটি কাছাকাছি এলো। স্পিডবোট থেকে দূরে শিপটি দেখা গেল। প্রচুর বন্দি মেয়ে এবং রিকার্ডো লোকেরা। মেইলস্টোন দলের লোকদের নির্দেশ দিল, সবার লক্ষ্য নির্দিষ্ট, শিপে প্রবেশ করে তানভীর উদ্ধার করা, নিরাপত্তা ভেঙে ফেলো, কিন্তু বন্দীদের কোনো ক্ষতি হবে না। শিপের উপরে ধ্বংসাত্মক শোরুমের আওয়াজ। রিকার্ডোর সিকিউরিটির চোখে পড়ল। মেইলস্টোন তার বন্দুক হাতে তুলে নিল। স্পিডবোট থেকে লড়াই শুরু হলো। প্রতিগুলি সঠিক লক্ষ্য খুঁজে নিয়ে রিকার্ডোর লোকদের থামাচ্ছে। মধ্যরাতে নীরবতা ভেঙে গেল। সমুদ্রের ঢেউ হালকা ঝাঁকুনি দিচ্ছিল। শিপের ঝলমলে আলো প্রতিফলিত হচ্ছে, যেখানে তানভি তার বন্দী। মেইলস্টোনের চোখে অদম্য রাগ এবং দৃঢ় প্রতিশ্রুতি, এই শিপ থেকে তার তানভিকে নিরাপদে বের করে আনতে হবে। হঠাৎ শিপের একপাশে ধ্বনিত হলো, রিকার্ডো নিজেই আসছে। একটি দ্রুতগতির হেলিকপ্টার দিয়ে সে শিপের দিকে এগোচ্ছে। তার চোখে ধোঁয়া এবং ক্রোধ, মনে হচ্ছে সে আগে জানে মেইলস্টোন তার পথে। মেইলস্টোন শিপের পাশে পৌঁছানোর মুহূর্তে নিজের দলের সাথে ঝাঁপিয়ে পড়ল। লড়াই শুরু হলো। রিকার্ডোর লোকেরা প্রতিরোধ করছে, কিন্তু মেইলস্টোন দক্ষতার সঙ্গে এগোচ্ছে। শিপের ভেতরে থাকা মেয়েরা আতঙ্কিত, কিন্তু মেইলস্টোনের চোখে একমাত্র দৃঢ় প্রতিশ্রুতি, যে কোনো মূল্যে তার প্রেয়সীকে উদ্ধার করা।
হঠাৎ রিকার্ডো শিপের উপরে উঠে আসে। সে বুঝতে পারে মেলস্ট্রম এত কাছে পৌঁছেছে যে আর কোনো সময় নেই। দ্রুত সে একটি গ্রেনেড চালু করে শিপের ভেতরে। মুহূর্তের মধ্যেই শিপে প্রচণ্ড বিস্ফোরণ, আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। শিপটি লম্বা লম্বা ঢেউ নিয়ে পানিতে ডুবে যায়। কিন্তু রিকার্ডো চতুরতার সঙ্গে তার সঙ্গীদের স্পিডবোটে লাফ দিয়ে নিরাপদে দূরে সরে যায়। রাতের নীরব সমুদ্র হঠাৎ চিৎকারে ভরে উঠল। শিপটি ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুনের শিখায় ঢেকে গেল সমুদ্রের তলদেশে। ঢেউয়ের সঙ্গে মিলিয়ে সমুদ্রের কোলাহল চারপাশে ছড়িয়ে পড়ল। মেইলস্টর্ম স্পিডবোট থেকে শিপের দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখে অশ্রু, হৃদয়ে বিষাদ। শিপের সঙ্গে সঙ্গে তার একমাত্র ভালোবাসা তানভীও হারিয়ে গেছে বলে মনে হলো। সমুদ্রের কোলাহলে তার হৃদয় ভেঙে পড়ল। নিঃশব্দে সে শুধু চিৎকার করতে চাইল। কিছুক্ষণ পর মেইলস্টর্ম নির্ধারিত সিদ্ধান্ত নিয়ে গভীর জলে ঝাঁপ দিল। সমুদ্রের তলদেশে ডুব দিয়ে সে তার প্রিয় তানভীর খোঁজ শুরু করল। পানির চাপ, অন্ধকার এবং গলায় আসা জল সবকিছুই তাকে থামাতে পারল না। একজন বিশ্বস্ত সহযোগী ইসাবেলাকে ফোন করল, সব ঘটনা বিস্তারিত জানিয়ে দিয়ে আরও একটি উদ্ধার দলের ব্যবস্থা করল। অন্যদিকে রিকার্ডো সব দেখছিল। সে বুঝতে পারল মেইলস্টর্ম বেঁচে গেলে তার জীবনই ঝুঁকিতে পড়বে। তাড়াতাড়ি দেশ ছাড়ার পরিকল্পনা করল, পালানোর প্রস্তুতি নিল। কিন্তু রিকার্ডো বোঝার বাইরে কেন হঠাৎ মেইলস্টর্ম তার পথে বাধা হয়ে দাঁড়ালো। তার জন্য এই রাত চরম চ্যালেঞ্জ হয়ে যাবে। সমুদ্রের গভীরে এখন শুধু অন্ধকার, ধ্বংসপ্রাপ্ত শিপের ধ্বংসাবশেষ আর একটি অদম্য শিকারীর সংকল্প। মেইলস্টর্ম যে তানভীকে খুঁজে বের করবে তা এখন আর কোনো বাধা রোধ করতে পারবে না। মেইলস্টর্ম সমুদ্রের গাঢ় নীল জলরাশিতে তলিয়ে গেল। শীতল পানি তার দেহকে ঘিরে নিল। ঢেউয়ের চাপ তাকে নিজের দিকে টেনে নিয়ে গেল। চোখে অন্ধকার, ফুসফুসে পানি ঢুকছে। প্রতিটি নিঃশ্বাসে দেহে শূন্যতার অনুভূতি। তলিয়ে যাওয়া, ঘন অন্ধকারে হারিয়ে যাওয়া, মনে হচ্ছিল পৃথিবী আর নেই। শুধু এক অচেতন মানব জলরাশির মাঝে ভাসছে। ধীরে ধীরে মেইলস্টর্মের হাত আর পা দুর্বল হয়ে পড়ল। দেহে শক্তি কমতে লাগলো। বুকে হালকা স্পন্দন, একাকী নিঃশ্বাসের মতো প্রতিধ্বনিত হলো। সমুদ্রের তলদেশে মুহূর্তের স্থিরতা নেমে এলো। সেখানে শুধু অচেতন এক শক্তিশালী ছায়া, যেন পৃথিবী আর তার সাথে নেই। তবে ঠিক সেই সময় ইসাবেলার পাঠানো উদ্ধারকারী দল, ডুবুরি আর স্পেশাল গিয়ার পরিধান করা লোকেরা দ্রুত আস্তে আস্তে সমুদ্রের গভীর থেকে এগিয়ে এলো। তারা যন্ত্র ও দৃষ্টিশক্তি ব্যবহার করে মেইলস্টর্মকে খুঁজে পেল। অবশেষে ধীরে ধীরে তারা তাকে শক্ত হাতে ধরে তুলতে শুরু করলো। উপরে উঠে আসার সঙ্গে সঙ্গে মেইলস্টর্মের দেহ কাঁপছিল, ঠোঁট অচল, চোখ বন্ধ। কিন্তু যারা তাকে উদ্ধার করেছিল তারা জানতেন এখনও সে বেঁচে আছে। সমুদ্রের নীল ঢেউয়ের মাঝে এখন শুধু অচেতন শক্তিশালী এক মাফিয়া, আর তার পাশে উত্তেজনা আর শঙ্কার মিশ্রণ। প্রতিটি মুহূর্ত যেন অপেক্ষা করছে মেইলস্টর্ম যখন আবার জাগবে, তার রাগ, সংকল্প আর শত্রুদের প্রতি প্রতিশোধের আগুন প্রকাশ পাবে।